গল্প বাংলার বিশেষ নিবেদন। হরর সাসপেন্সে শুনুন পরপর দুটো ভূতের গল্প, সহচর এবং রুদ্ধশ্বাস। সমগ্র গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি আকাশ। শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন, সহচর। গল্প বাংলাতে আজ শুনুন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা সহচর। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের এই সহচর গল্পটি প্রথম প্রকাশিত হয় 1353 বঙ্গাব্দে শারদীয় দেশ পত্রিকায়, অর্থাৎ 1946 খ্রিস্টাব্দে। শুরু হচ্ছে সহচর। আমার সঙ্গী ভদ্রলোক হঠাৎ আবিষ্কার করলেন তার পরিচিত একদল সামনের 6 বার্থের একটি সেকেন্ড ক্লাস রিজার্ভ করেছেন এবং তাদের একটি বার্থ খালি যাচ্ছে। খবরটা সংগ্রহ হতে না হতেই হৈ হৈ করে তিনি মালপত্র টেনে নামালেন। যাওয়ার সময় একগাল হেসে বলে গেলেন, ভালোই হলো মশাই আপনার। এখন আপনি একই ছাত্র, বেশ সম্রাটের মতো ঘুমিয়ে যেতে পারবেন। আসছি। সম্রাট, একচ্ছত্র, এসব ভালো ভালো কথা শুনবার আগে আমি অনুমান করেছিলাম বাইরের কার্ডে যার নাম ছিল তিনি একজন একালের দিকপাল সাহিত্যিক। আমি তাকে অবশ্য কখনো দেখিনি, কিন্তু তার ছবির সঙ্গে এ ভদ্রলোকের চেহারারও মিল ছিল যথেষ্ট। তাই একখানা কুপেতে ওপরের বার্থে এমন একজন ভয়ঙ্কর বিখ্যাত সঙ্গীকে নিয়ে ট্রেন যাত্রা করার কল্পনায় রীতিমতো শঙ্কিত ছিলাম আমি। সাহিত্য এবং সাহিত্যিক দুটোকেই আমি নিদারুণ ভয় করি। আমি কাজ করি স্ট্যাটিস্টিক্সে এবং এই কথা স্বীকার করতে লজ্জা নেই, সংখ্যাতত্ত্বের কাছে রসতত্ত্বের স্বাদ অত্যন্ত জোলো বলে মনে হয় আমার কাছে। সারা ভারতবর্ষে বছরে কোন ভাষার কতগুলি বই ছাপা হয় তার হিসাব মোটামুটি দিতে পারি, কিন্তু মহারথী সাহিত্যিক যদি হঠাৎ জিজ্ঞাসা করেন তার কি কি বই আমি পড়েছি, তাহলেই আমি গেছি। অঙ্কে ফেল করা ছাত্রের মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। কাজেই তিনি নেমে যেতে বেশ খানিকটা স্বস্তি অনুভব করলাম। বেশ করে নিজের মতো বিছানা পেতে নিলাম, গুছিয়ে নিলাম জিনিসপত্র, তারপর আরাম করে হাত পা ছড়িয়ে ধরালাম একটা সিগারেট। হাওড়া থেকে যখন ট্রেনটা ছাড়লো সেই স্বস্তির আমেজে তখনও ভরপুর হয়ে আছে। পরপর উল্কা বেগে যখন কয়েকটি স্টেশন ছিটকে বেরিয়ে গেল তখনও। কিন্তু আলো নিভিয়ে শোয়ার উপক্রম করতেই কিরকম একটা অদ্ভুত অশান্তি আমাকে পেয়ে বসলো। হঠাৎ মনে হতে লাগলো আমি একা, শুধু এই ছোট কামরাটুকুর ভিতরেই নয়, এই বিশাল ট্রেনটাতে আমি একা ছাড়া আর কোথাও কোনো যাত্রী নেই। একটা বিশাল ভুতুড়ে গাড়ি আমাকে নিয়ে একরাশ অজানা অন্ধকারের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। কোথায় যাচ্ছি আমি জানি না, হয়তো গাড়িটারও সে কথা জানা নেই। কয়েক মিনিটের মধ্যেই আমি উঠে বসলাম, আলো জ্বাললাম, আর তীক্ষ্ণ তীব্র আলোর একটা ঝটকা চোখে এসে লাগবার সঙ্গে সঙ্গে অস্বস্তির ঘোরটা কেটে গেল। সত্যি কথা বলতে গেলে হাসি পেল আমার। সাহিত্যিকের সঙ্গগুণ আছে বটে। ভদ্রলোক আমার সহযাত্রী না হতেই তাঁর ব্যাধি এসে আমাকে ছুঁয়েছে, সঙ্গে থাকলে আর রক্ষে ছিল না দেখছি। কি করে যে এসব উদ্ভট কল্পনা মাথায় আসে, আশ্চর্য। এক গ্লাস জল খেয়ে একটা আলো জ্বেলে রেখে শুয়ে পড়লাম আবার। কিন্তু চোখের কাছে আলো জ্বললে আমার কিছুতেই ঘুম আসে না।
বিরক্ত হয়ে আমি এপাশ ওপাশ করতে লাগলাম, অথচ আলো নিভিয়ে দিতে সাহস হচ্ছে না। পাছে আবার ওই সমস্ত এলোমেলো ভুতুড়ে চিন্তা আমাকে পেয়ে বসে। চোখের পাতা দুটোকে যথাসাধ্য চেপে ধরে প্রাণপণ ঘুমের সাধনা করতে লাগলাম, সেও মাত্র কিছুক্ষণের জন্য। তারপরেই একটা নতুন ভাবনা আমাকে পেয়ে বসলো। বড় বেশি জোরে যাচ্ছে নাকি গাড়িটা? বড় বেশি অস্বাভাবিক স্পিডে? যতগুলো রেলওয়ে অ্যাক্সিডেন্টের খবর জানি, একটার পর একটা মনে পড়ে যেতে লাগলো সেসব। অন্ধকারের ভেতর দিয়ে অন্ধের মতো ট্রেনটা পার হয়ে যাচ্ছে ঘুমন্ত গ্রাম, শূন্য গ্রামান্তর, কালো জঙ্গল, নদীর পুল। এই নির্জন নিষিদ্ধ যাত্রা যেন ভাগ্যের হাতে নিজেকে ছেড়ে দেওয়া ছাড়া আর কিছুই নয়। কে বলতে পারে কোথায় আলগা হয়ে আছে একটা ফিশ প্লেট, কোথায় কোন ব্রিজের পিলারে ধরেছে ফাটল। মুহূর্তের ভেতরে লাইন থেকে ছিটকে পড়ে যেতে পারে ট্রেনটা, তারপর আবার আমি নিজের ওপর বিরক্ত হয়ে উঠলাম। কি আশ্চর্য, কেন এই সমস্ত অবান্তর অর্থহীন ভাবনা আমার? প্রতিদিন প্রতি রাত কত অসংখ্য ট্রেন এই সমগ্র ভারতবর্ষ ধরে ছুটে বেড়াচ্ছে, তার কটারই বা অ্যাক্সিডেন্ট হয়? দুর্ঘটনা ঘটার ভয় আমার যত বেশি, তার চেয়ে অনেক বেশি এই রেল কোম্পানিদের। ট্রেন যারা চালিয়ে নিয়ে যাচ্ছে তাদের। কম করেও 300-400 মানুষের প্রাণের দায়িত্ব যাদের হাতে, এসব চিন্তা আমার থেকে 1.5 গুণ বেশি ভাবছে তারা। আমি আবার উঠে পড়লাম। টয়লেটে ঢুকে মাথায় চোখে ঠান্ডা জল দিলাম খানিকটা। একা গাড়িতে এভাবে চলার অভিজ্ঞতা আমার প্রথম নয়, যার জন্য এ সমস্ত ছেলে মানুষের দুশ্চিন্তা আমাকে পেয়ে বসবে। কোনো কারণে মাথা গরম হয়ে গেছে, তাই এই কাণ্ড। দুটো পাখারই রেগুলেটর পুরো ঠেলে দিয়ে গাড়ি অন্ধকার করে আবার শুয়ে পড়লাম। কিন্তু সঙ্গে সঙ্গে সেই অদ্ভুত ভয়টা বুকের ওপরে এসে যেন আবার চেপে বসতে লাগলো। আবার মনে হতে লাগলো কোথায় কি একটা ঘটতে চলেছে, কি একটা নিশ্চয়ই ঘটবে। আজ হোক, কাল হোক, এই গাড়িতে হোক, বা তার পরে হোক। আরও মনে হতে লাগলো এই গাড়িতে এখন আর আমি একা নই, আমার সঙ্গে অন্য কেউ, অথবা অন্য কিছু একটা চলেছে। আমার এই বার্থটার নিচেই সে গুঁড়ি মেরে বসে আছে। একবার মাথা নামিয়ে নিচের দিকে তাকালেই তার দুটি ঝলঝলে চোখ আমি দেখতে। পাগল হয়ে যাচ্ছি নাকি আমি? কোনো কারণ নেই, কোনো অর্থ নেই, তবে পৃথিবীর অদ্ভুত উল্টো পাল্টা চিন্তাগুলো আমার মাথায় পেয়ে বসেছে। হালে কতগুলি বিলেতি ভূতের গল্প পড়েছিলাম, হয়তো তারই প্রতিক্রিয়া এগুলি। এই অদ্ভুত অস্বস্তি থেকে নিজেকে মুক্তি করার জন্য নিজের মনের সঙ্গে যুদ্ধ শুরু করলাম আমি দস্যুর মতো। প্রাণপণে ভাবতে লাগলাম সংখ্যাতত্ত্বের কতগুলি জটিল সমস্যা, যা ভেড়া গুনবার চাইতেও কার্যকারী। তারপর আরও 1 ঘন্টা পরে গাড়ি খড়গপুর ছাড়িয়ে গেলে আমার চোখে ঘুম নেমে এলো। কিন্তু কে জানতো জেগে থাকার চাইতেও আরো বিভৎস হয়ে উঠবে ঘুমটা। মনের সমস্ত সরীসৃপ ভাবনা আরো ভয়ঙ্কর হয়ে উঠবে ঘুমের ভেতরে। আমি স্বপ্ন দেখতে লাগলাম, অদ্ভুত কুৎসিত সে স্বপ্ন। পরিষ্কার দেখলাম একটা ন্যাড়া নগ্ন পাহাড় আমার সামনে, তার কোথাও একটাও গাছপালা নেই, এমনকি একগুচ্ছ ঘাস পর্যন্ত নেই।
কলকাতার চিড়িয়াখানার অতি কায় কচ্ছপগুলোর মতো বড় বড় পাথরে ছেয়ে আছে তার সর্বাঙ্গ। চারিদিকে জনপ্রাণীর চিহ্ন নেই, শুধু পাহাড়টার মাথার ওপরে পড়ন্ত বেলার খানিক রক্ত রৌদ্র কারো নিষ্ঠুর ভ্রুকুটির মতো জ্বলছে। আর সেখানে সেই অশুভ রাঙা আলোয় ডানা মুড়ে বসে আছে একটি মাত্র শকুন, যেন অপেক্ষা করে আছে কাল পুরুষের মতো। কিন্তু ওখানেই শেষ নয়, আরও ছিল তারপর। আমি দেখলাম পড়ন্ত আলোয় সেই ভয়ঙ্কর নগ্নতার ভিতরে শকুনের সেই ক্ষুধার্ত চোখের নিচে 4 জন মানুষ একটা মৃতদেহ কাঁধে করে নিয়ে চলেছে। কোথায় চলেছে জানি না। তাদের 4 জনের চোখে মুখে একটা বিবর্ণ ক্লান্তি, আর সেই সব বাহকদের মধ্যে একজন আমি। চিৎকার করে আমি জেগে উঠলাম। আমার সর্বাঙ্গ দিয়ে তখন দরদর করে ঘাম পড়ছে। চলন্ত ট্রেনের শব্দ ঝাঁপিয়ে বেজে উঠেছে আমার হৃৎপিণ্ডের আওয়াজ। আলো জেলে দিয়ে উঠে বসলাম এবার। না না না, আর ঘুমোবো না। যে কোনো কারণেই হোক আমার মধ্যে কোথাও কিছু একটা গোলমাল হয়েছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত প্রায় 3টের কাছাকাছি। ওই সময়টুকু না হয় আলো জেলে বসেই থাকবো। এতক্ষণে আমার মনে অনুতাপ হতে লাগলো। সাহিত্যিক ভদ্রলোককে আমার ধরেই রাখা উচিত ছিল কামরায়। এই দুঃস্বপ্নের চাইতে সাহিত্য চর্চার ঢের বেশি ভালো ছিল। হেলান দিয়ে বসে বসে আবার সংখ্যাতত্ত্ব ভাবতে শুরু করলাম, কিন্তু এতক্ষণে সত্যি সত্যি ঘুম আমাকে পেয়ে বসেছে। বসে থাকতে থাকতে আবার আমার চোখ জুড়িয়ে এলো এবং একটু পরেই সেই কুৎসিত স্বপ্নটার পুনরাবৃত্তি। সেই পাহাড়, সেই পড়ন্ত রোদ, সেই শকুন, আর তেমনই একটা মৃতদেহ কাঁধে নিয়ে আমরা 4 জন সব যাত্রী। এবার চিৎকার নয়, আর্তনাদ করে সোজা হয়ে বসলাম আমি। আর পাশের জানলার জালের ভিতর দিয়ে যদি ভোরের আভাস দেখা না যেত, না হলে হয়তো চেন টেনে ট্রেন থামিয়ে দিতাম, নয়তো ঝাঁপিয়ে পড়তাম দরজা দিয়ে। উঠে সমস্ত জানালাগুলো খুলে দিলাম। সূর্য ঠিক করে ওঠেনি এখনো। বাইরের গাছপালা, মাঠ আর পাহাড়ের ওপর শুভ্র ধূসর ব্রাহ্ম মুহূর্ত। একগ্রাস কনকনে ঠান্ডা হাওয়া এসে কাঁপুনি ধরিয়ে দিল শরীরে। আমি গ্রাহ্য করলাম না। বিদেশি কবির ভাষায় শুধু আমার প্রাণ ভরে বলতে ইচ্ছা করলো, হেল হেল হোলি লাইট। বেলা 8টার সময় পৌঁছলাম গন্তব্য স্টেশনে। ভুতুরে গাড়িটা থেকে নেমে যেন মুক্তির স্নান হলো। স্টেশনে এক্কা ছিল, মামাই পাঠিয়েছেন। 1 ঘন্টার মধ্যেই 8 মাইল রাস্তা পার হয়ে গেলাম। মামা ব্যাচেলার মানুষ,
একটু পাগলাটে ধরনের। প্রথম জীবনে সন্ন্যাসী হয়ে কয়েক বছর অজ্ঞাতবাস করেছিলেন, তারপর এখানে এসে ডাক্তারি শুরু করেছেন। একবারে পাণ্ডব বর্জিত গ্রামাঞ্চল, কয়েক বাক্স হোমিওপ্যাথি ওষুধের জোরেই এখানে ধন্বান্তর হয়ে বসেছেন তিনি। পাহাড়, শালবন, একটি ছোট নদী আর কয়েক ঘর দেওয়াতি মানুষের ভেতরে মামার লাল টালির ছোট্ট বাড়িটি অত্যন্ত মনোরম। জায়গাটার কাব্য সৌন্দর্য আমি ঠিক বর্ণনা করতে পারবো না। সেই সাহিত্যিক ভদ্রলোক থাকলে তিনিই সেটি ভালোভাবে করতে পারতেন। মোটের ওপর আমার ধারণা কলকাতা থেকে যারা পালিয়ে কিছুদিনের জন্য আত্মরক্ষা করতে চায় এবং সেই অজ্ঞাতবাসের সময় শহরের কোনো পরিচিত লোকের সঙ্গে দেখা না হলেই যারা স্বস্তি বোধ করে, এ জায়গা তাদের পক্ষে আদর্শ। অনেকটা আগ বাড়িয়েই মামা দাঁড়িয়েছিলেন। তার কানের দুপাশে দুগোছা পাকা চুল ঝকঝক করছিল সকালের রোদের আলোতে, কিন্তু তার চাইতেও বেশি ঝকঝকে হাসি হাসলেন মামা। আয় আয়, পথে কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধে? আমি ম্লান একটু হাসলাম উত্তরে। সারা রাত ট্রেনের সেই দুঃস্বপ্নটা আমার আবার নতুন করে মনে পড়ে গেল। কিন্তু একটু পরেই ঠান্ডা জলে স্নান করে যারা ধরা দুটি চোখ জুড়িয়ে এলো, আস্তে আস্তে স্বাভাবিক হয়ে এলো সব। তখন চামচেতে মুরগির ডিমের পোস্ট তুলতে তুলতে মামাকে স্বপ্নটা বললাম। শুনে তো মামা হো হো করে হেসে উঠলেন। বলিস কি রে? আসবার আগে মাংস টাংস খেয়েছিলিস বোধ হয়। তা খেয়েছিলাম, একটু বেশি হয়ে গিয়েছিল। তাই ওই কাণ্ড। পেট গরম হলেই লোকে সব খেয়াল দেখে। রান্না তো দেরি আছে, ভালো করে ব্রেকফাস্টটা সেরে নিয়ে ঘন্টা তিনেক নিশ্চিন্তে ঘুমো। আমি তো ধরুন গ্রাম থেকে একটা রোগী দেখবার পাট সেরে আসি, ঠিক আছে? ব্রেকফাস্ট চুকে যাওয়ার পরে এবং মামার ডাক্তারি ব্যাখ্যাটাকে হৃদয়ঙ্গম করে সমস্ত মনটা বেশ ঝরঝরে হয়ে গেল। তারপর ক্যাম্বিসের খাটিয়ায় গা এলিয়ে দিতেই আবার ঘুমের পালা। এবার নিঃস্বপ্ন এবং নিশ্ছিদ্র। ঘুম ভাঙল চাকরটার বিকট কান্নায়। ছুটে বেরিয়ে এলাম বারান্দায়। মামাকে একদল মানুষ বয়ে আনছে কম্পাউন্ডের মধ্যে। তাদের চোখে মুখে শোক আর বেদনার ছাপ। হাউ হাউ করে কাঁদছে চাকরটা। কি হয়েছে? কি হয়েছে? আরে আরে বাবা, হয়েছে নাকি? বুক ফাটা জিজ্ঞাসা ছুঁড়ে দিলাম আমি, কিন্তু কোনো উত্তরের দরকার ছিল না। আমার মন তা আগেই টের পেয়ে গেছে। তবে কে জানতো মামার হাটের অবস্থা এত খারাপ ছিল। মাইল চারেক দূরে পাহাড়ি রাস্তায় উঠবার সময় গোড়া থেকে তিনি পড়ে যান। যারা কাছে ছিল তারা বলল, গোড়া থেকে পড়ে তিনি মারা যাননি, পড়বার আগেই তার মৃত্যু হয়েছিল। পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম। কাঁদবার মতো শক্তিও আমার ছিল না। এসে যখন পড়েছি তখন শোকে আড়ষ্ট হয়ে বসে থাকা আমার চলে না। 8 মাইল দূরের পোস্ট অফিসে দরকারি টেলিগ্রাফ পাঠিয়ে সমস্ত কিছু ঠিক করে যখন মরা নিয়ে বেরোলুম, হরি বল বলো হরি, ততক্ষণে বেলা নেমে এসেছে। হরি বল বলো হরি, আড়ষ্ট ক্লান্ত পায়ে চলেছি। প্রায় মাইল 1.5 দূরে শ্মশান। বলো হরি, হরি বল বলো হরি, কিন্তু বলো হরি, হরি বল বলো
এ এ কি এ এ কি? এখানে সেই ন্যাড়া পাহাড়টা এলো কোথা থেকে? কোথা থেকে তার ধারালো চূড়োটার ওপর অমন করে এসে পড়েছে শেষবেলার হিংস্র আরক্তিম আলো? কোথা থেকে একটা শকুন এসে সেখানে ডানা মেলে বসেছে কালপুরুষের মতো? সব এক, সেই স্বপ্নের সঙ্গে সব। আমার চারিদিকে সেই অবিশ্বাস্য শূন্যতার প্রেত পাণ্ডুর বিস্তৃতি। অমানসিক ভয়ে আমি দাঁড়িয়ে পড়লাম। কে যেন আমার পা দুটোকে টানতে লাগলো পাথুরে মাটির তলায়। সারা রাত ট্রেনে আমাকে অমন করে ভয় দেখালো কে? আমার বার্থের তলায় গুঁড়ি মেরে যে বসেছিল সে কে? সে কি মৃত্যু? আমার সঙ্গে আমারই সহচর হয়ে এসেছে সে। বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন হরর সাসপেন্স। আজ আপনার জন্য বৈশালী দাশগুপ্তের লেখা রুদ্ধশ্বাস। বৈশালী দাশগুপ্ত নন্দীর জন্ম উত্তর 24 পরগনার সোদপুরে। বর্তমানে উত্তর কলকাতার বাসিন্দা, পেশায় স্কুলের শিক্ষিকা এবং নেশায় লেখিকা। একক গল্পগ্রন্থ নরকের দ্বার খোলা প্রথম প্রকাশিত হয় 2019 সালের বইমেলায় বিভা প্রকাশনী থেকে। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি আকাশ। শুরু হচ্ছে রুদ্ধশ্বাস। আমার ছোটবেলার কিছুটা কেটেছে নদিয়ার এক প্রত্যন্ত গ্রামে। সেখানে আমার বাবা ছিলেন সরকারি হাসপাতালের ডাক্তার। আমার বয়স যখন 7, তখনই বাবা, মা, দাদার সাথে চলে এলাম বাংলাদেশের বর্ডারের কাছে এই গ্রামে। আমি থাকতাম শহরে, সেখানের স্কুলেই পড়তাম। হঠাৎ করে সব ছেড়ে এই গণ্ডগ্রামে চলে আসাটা আমার দাদার কারোরই পছন্দ নয়। এখন বুঝতে পারি তাতে বাবার কোনো দোষ ছিল না, কিন্তু তখন খুব রাগ হয়েছিল বাবার ওপর। কিন্তু যাই হোক, গ্রামের পরিবেশের সাথে মানিয়ে নিতে আমার আর দাদার দুজনেরই বেশ সময় লেগেছিল। সব সময় মনে পড়তো শহরের ঝাঁ চকচকে পরিবেশের কথা আর সেখানের বন্ধুদের কথা। এখানের স্কুলে ভর্তি হলেও শিক্ষক থেকে সহপাঠী কাউকেই পছন্দ করে উঠতে পারিনি। সেই সময় আমার সাথে আলাপ হলো সাবিত্রীর। ওর বাবা অন্যের জমিতে চাষ করে। অত্যন্ত দরিদ্র পরিবার, সেটা ওকে দেখলেই বোঝা যেত। কিন্তু ওর স্বভাবের মধ্যে কোনো জড়তা ছিল না। খুব তাড়াতাড়ি আপন করে নিত সব্বাইকে। আমি তখন ক্লাস 3 আর দাদা 8। সাবিত্রী আমার সঙ্গে হবার কথা ছিল না, কিন্তু ওর সাথে আমার বন্ধুত্ব হয়ে যায় খুব। আমার সাথে স্কুল ছুটি হওয়ার পর তাই প্রায়ই আমাদের বাড়ি চলে আসতো সাবিত্রী। আমার মাও খুব ভালোবাসতেন ওকে, নানা রকমের রান্না করে খাওয়াতেন। বাড়িতে ভালো কিছু রান্না হলেই ওর জন্য তোলা থাকতো। এভাবেই দিন কাটছিল। ইতিমধ্যেই আমি আর সাবিত্রী ক্লাস 7-এ উঠলাম। বাবার আবার ট্রান্সফার হতে পারে এমন একটা খবর শুনলাম। হয়তো আবার শহরের দিকেই যাব আমরা। আমি আর দাদা খুশি হয়ে উঠলাম, কিন্তু সাবিত্রীর জন্য মনটা খুব খারাপ হতে লাগলো। ও তো শুনে থেকেই কান্নাকাটি শুরু করে দিল। কিন্তু আমাদের এখান থেকে যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেল।
আমার আর সাবিত্রীর সব থেকে প্রিয় খেলা ছিল লুকোচুরি। আমাদের একজন লুকোতাম আর অন্যজন তাকে খুঁজতাম। খুঁজে পেলে তাকে অপরজন যাই বলতো তাই করতে হতো, আর উল্টোটা হলে তাকে নিজের সম্বন্ধে কিছু বলতে হতো। অনেকটা এখনকার ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলার মতো, কিন্তু এর মধ্যেই সেই সময় কত যে আনন্দ খুঁজে পেতাম। দেখতে দেখতে আমাদের গ্রাম থেকে যাওয়ার সময় এসে গেল। আর মাত্র 1 সপ্তাহ। একদিন স্কুল ফেরত সাবিত্রী এসেছে আমাদের বাড়িতে। মা আমাদের খাইয়ে দাদার খাবার ঢাকা রেখে একটু গড়িয়ে নিতে গেছেন। দাদা ফিরবে ঘন্টাখানেক পর। স্কুল থেকে সোজা যাবে একটা মাস্টারের কাছে টিউশন পড়তে। আমি আর সাবিত্রী উঠে গেলাম দোতলায়। এই দোতলা সম্পর্কে একটু বলা দরকার। যদিও আমরা পুরো বাড়িটা নিয়েই থাকতাম, তবুও এই দোতলাটা অব্যবহৃতই থাকতো, কারণ দোতলায় ছিল একটা মাত্র বিশাল ঘর, আর বাকিটা ছাদ। ঘরটা পুরোটাই প্রায় জোড়া পুরনো পরিত্যক্ত বিছানাপত্র, ভাঙাচোরা জিনিস, লোহার বড় বড় ট্রাঙ্ক, কাঠের বাক্স ইত্যাদি দিয়ে। এসব যে কাদের জিনিস তা আমরা জানতাম না। হয়তো আগে যারা এখানে থেকে গেছেন তাদের জিনিস হবে, অপ্রয়োজনীয় বলে রেখে গেছেন। আমি আর সাবিত্রী এখানেই লুকোচুরি খেলতাম। বড় বড় বাক্স বিছানার আড়ালে লুকোতে বেশ সুবিধা হতো। পরপর কয়েকবার আমি চোর হলাম, আমাকেই লুকোতে হলো। প্রতিবার সাবিত্রী আমাকে সহজেই খুঁজে পেয়ে গেল। তারপরের বার 10-20 গোনার পর ঠিক হলো এবার আমি 100 পর্যন্ত গুনবো আর সাবিত্রী লুকাবে। আমি ছাদে গিয়ে দেওয়ালে মুখ গুঁজে গুনতে থাকলাম। গোনা শেষ হওয়ার পর হাঁক পারলাম, আমি আসছি কিন্তু। মনে হলো কে যেন হুড়মুড় করে দৌড়ে গেল। বুঝলাম সাবিত্রী এখনো লোকাবার সঠিক জায়গা খুঁজে পায়নি। এক চিলতে হাসি খেলে গেল আমার মুখে। এবার ওকে হারতে হবেই। পা টিপে টিপে ঢুকলাম ঘরে। সাধারণত যেই সব জায়গায় আমরা লুকোতাম সেই সব জায়গা তন্ন তন্ন করে খুঁজে ফেললাম। কি আশ্চর্য, সাবিত্রী যেন ভ্যানিশ হয়ে গেছে। একবার ভাবলাম ও নিচে লুকায়নি তো, কিন্তু কিন্তু সেটা তো খেলার নিয়মের বাইরে। কোথা থেকে অনবরত একটা চাপা শব্দ ভেসেই আসছে। নিস্তব্ধ দুপুরে হয়তো কোনো পাখি তার সঙ্গীকে ডাকছে। বাইরে ছাদের দিকে চেয়ে দেখলাম পড়ন্ত রোদের শেষ আঘায় কেমন যেন মন খারাপ মিশে। হঠাৎ হঠাৎ মনটা খুব হু করে উঠল। সাবিত্রী আমাকে না বলে সেই যে চলে গেল, আর ওর খোঁজ পেলাম না। যে 1 সপ্তাহ আমরা ওখানে ছিলাম, শুধু গ্রাম জুড়ে খোঁজাখুঁজি আর ওর বাবা মায়ের অসহায় কান্না। আমি মাঝে মাঝে দোতলায় উঠে যেতাম বলে মা দোতলায় তালা দিয়ে দিলেন। সেই যে দৌড়ানোর শব্দ, সেটাই ছিল আমার কাছে সাবিত্রীর শেষ স্মৃতি। কিন্তু নির্জন দুপুরে বা ঘুম না আসা রাতে প্রায় শুনতাম সাবিত্রী আমাকে ডাকছে। আমি চিৎকার করে অজ্ঞান হয়ে গেছি বহুবার। বাবা বলতেন ব্যাপারটা সাইকোলজিক্যাল, এখান থেকে দূরে গেলেই সব ঠিক হয়ে যাবে। মা কাঁদতেন আমার জন্য।
সাবিত্রীর জন্য দাদা গম্ভীর মুখে বাড়ি থেকে বেরিয়ে যেত। ওর গলার সোনার চেনটাও হারিয়ে গিয়েছিল সেদিনই। আমরা এই ঘটনার পর যে 1 সপ্তাহ ওখানে ছিলাম, তার মধ্যে শুধু আমি যে ওর ডাক শুনতে পেতাম তা নয়, মাও এক রাতে ঘুম ভেঙে ওকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন দরজার পাশে। বাবা খুব বকেছিলেন মাকে, কোথায় আমাকে সাহস দেবে তা না, উল্টে নিজেও এসব ভুলভাল দেখতে শুরু করেছে। তবে মায়ের মুখ দেখে বুঝতে পেরেছিলাম মা ভুল দেখেনি। এরপর আমরা চলে যাই শহরে। দাদা ভর্তি হলো একটা নামি কলেজে, আর আমি একটা ভালো স্কুল। বাবার কথাই হয়তো ঠিক। শহরে আসার পর থেকে সাবিত্রীর গলার আওয়াজ পাওয়াটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। কিন্তু এক নতুন উপসর্গ শুরু হলো দাদার। ঘুমের মধ্যে মাঝে মাঝেই বোবাই ধরতো ওকে। ডাক্তারি মতে স্লিপ প্যারালাইসিস। ডাক্তার যাই বলুক, সে যে কি কষ্ট তার চোখে দেখা যায় না। সারা শরীর অসাড় হয়ে যেত দাদার। গলা থেকে গোঙানির মতো শব্দ বেরোত। শব্দটাও অদ্ভুত, কক কক কক, যেন যেন সাপের মুখে পড়া ব্যাঙ। দু চোখ বন্ধ, অথচ হাত পা টান করে যেন অদৃশ্য শক্তির সঙ্গে লড়াইয়ে মেতেছে ও। মিনিট 10 স্থায়ী হতো এই অবস্থা, তারপর নিজেই ঠিক হয়ে যেত। ডাক্তার বলেছিলেন এরকম হলে ওকে জাগিয়ে দিতে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যতক্ষণ না ও নিজে থেকে জাগতো ততক্ষণ কিছুতেই ওকে জাগানো যেত না। কিছুক্ষণ পরে ঘেমে স্নান করে জেগে উঠতো দাদা। মা স্থানীয় মন্দির থেকে একটা তাবিজ এনে নতুন সোনার চেন করে ওকে পরিয়ে দিলেন, কিন্তু কাজ খুব একটা হলো না। দেখতে দেখতে কেটে গেল বেশ কয়েকটা বছর। দাদা কাজের জন্য চলে গেল ইটালি। আমি মেডিকেলের সুযোগ পেয়ে পড়তে এলাম নদিয়ার একটি সরকারি মেডিকেল কলেজে। আমাদের কলেজ থেকে আমাদের ওই ছোটবেলার গ্রাম মাত্র 22 কিলোমিটার। ঠিক করলাম একদিন যাব। সাবিত্রীর বাবা মায়ের সাথে দেখা করতে খুব ইচ্ছা করছিল। একদিন কাউকে কিছু না বলে চলেও গেলাম। সেদিন ঘোর বর্ষা, আকাশ সারাদিন মেঘে ঢাকা, মাঝে মাঝেই ঝমঝমিয়ে বৃষ্টি নামছে। সাবিত্রীদের বাড়ির অবস্থা আরো খারাপ হয়েছে। ওর মা তো আমাকে চিনতেই পারলেন না। কাকু মানে ওর বাবা একবারেই চিনে ফেলে ব্যস্ত হয়ে পড়লেন। কোথায় বসাবেন, কি খাওয়াবেন সে চিন্তা করতে লাগলেন। আমি অবশ্য ওনাকে বললাম এসব নিয়ে চিন্তা না করতে। মাটির ধুলো মাখা দাওয়ায় বসে পড়লাম। কাকুর কাছেই শুনলাম সাবিত্রীর মা ও নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকেই মানসিক ভারসাম্য হারিয়েছে। কাকুকে ছাড়া কাউকে চিনতেই পারেন না। মাঝে মাঝেই ভাত বেড়ে বসে থাকেন সাবিত্রী স্কুল থেকে ফিরে খাবে বলে। আমি বেশিক্ষণ বসতে পারলাম না, বড্ড কষ্ট হচ্ছিল। কাকুর কাছ থেকে বিদায় নিয়ে উঠে পড়লাম। ফেরার সময় একবার এলাম আমাদের পুরনো বাড়ির সামনে। তখন প্রায় সন্ধে নেমে এসেছে। অদ্ভুত ব্যাপার, বাড়িটা মনে হলো ফাঁকা, কোনো আলোও দেখতে পেলাম না। ওপর দিকে তাকালাম, সেই দোতলা ঘরের বন্ধ জানালা, একটা জানলার কাঁচ কোনা করে ভাঙা। ছিপছিপে বৃষ্টিতে মনে হলো কেউ যেন দাঁড়িয়ে আছে। বুকটা কেমন ধপ করে উঠল। ওই তো অন্ধকারে কে মিশে কে যেন হাতছানি দিয়ে ডাকছে আমায়। বশীভূতের মতো
ঢুকে গেলাম বাড়িতে। দরজা খোলা, সোজা উঠে গেলাম দোতলায়। মা যে দরজায় তালা দিয়ে রেখেছিল সেটাও খোলা। কে জানে আমাদের পরে আরো কতজন থেকে গেছে এখানে। দরজায় হাত ঠেকাতেই খুলে গেল। ঘরের ভাঙা জানলা দিয়ে রাস্তার আলো এসে পড়েছে কোনাচে করে। তাতেই দেখলাম ঘরের মাঝখান করে দাঁড়িয়ে সাবিত্রী। স্কুল ড্রেস পরা ক্লাস 7-এর সাবিত্রী। আমি এগোতেই ও প্রথমে হাত দিয়ে ইশারা করে আমাকে থামতে বলল, তারপর আঙুল তুলে ইশারা করলো ঘরের কোণে। আমি তাকিয়ে দেখলাম ওদিকে স্তূপ করে রাখা বালিশ, বাক্স, বিছানা। পকেট থেকে মোবাইলটা বার করে টর্চটা জ্বালালাম। তারপর উঁচু হয়ে থাকা বিছানা স্তূপ নামাতে লাগলাম টেনে টেনে। ধুয়ে আমার সারা শরীর ভরে গেল। কাঁচতে কাঁচতেও হাত চালাতে থামলাম না। একদম নিচে একটা বড় সড়ো লোহার ট্রাঙ্ক। আমার কেমন যেন একটা সন্দেহ হতে লাগলো। একটা ক্রমাগত কক কক শব্দ আমার কান যেন বধির করে তুলল। শব্দটা আসছে আমার পেছনে দাঁড়ানো সাবিত্রীর গলা থেকে। আমি কোনো কিছু চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলেছি। বহু বছরের দম চাপা শ্বাস সাবিত্রীর বুক থেকে বেরিয়ে আসছে। একটানে খুলে ফেললাম ট্রাঙ্কের ঢাকনাটা। টর্চটা ওইদিকে তুলে ধরতেই একটা কঙ্কাল। এক মুহূর্তে বুঝে গেলাম ঘটনা। লুকোতে গিয়ে সাবিত্রী ঢুকেছিল এই ট্রাঙ্কে। কোনোভাবে সেটা লক হয়ে যায়, কিন্তু একটা কথা মাথায় এলো না, ট্রাঙ্কের ওপর অত বিছানাপত্র চাপালো কে? ওগুলো না থাকলে হয়তো তখনই ট্রাঙ্ক খুলে দেখা হতো। আরো একবার টর্চের আলোয় দেখতে গিয়ে চোখে পড়ল কঙ্কালের হাতে চকচক করছে কিছু একটা ধাতব বস্তু। নিচু হয়ে টেনে তুললাম একটা সোনার চেন। আর চেনটা আমার খুব চেনা। কেন যেন আমার একটু ভয় করছে না। সাবিত্রী আমার একদম কাছে দাঁড়িয়ে আছে। ওর কালো হয়ে যাওয়া মুখটা, ওর করুণ চোখটা সব আমার খুব খুব কাছে। হাত বাড়ালাম ওকে জড়িয়ে ধরবো বলে। একটা আর্তনাদ যেন চাপা কান্নার মতো এক গ্লাস গরম হাওয়া ছড়িয়ে দিয়ে বেরিয়ে গেল জানলার ফাটল দিয়ে। আর আমি ছুটে গেলাম সাবিত্রীর বাবার কাছে। সাবিত্রীর শেষ কৃত্যের পর আমি আবার ফিরলাম হস্টেলে। তবে একটা শেষ কাজ বাকি ছিল। কিন্তু যাকে আমার দরকার সে তো এখন বিদেশে। আমাকে অপেক্ষা করতে হবে তার ফেরার। যদিও এখন আমার কাছে সব পরিষ্কার। সেদিন কোনো কারণে দাদা টিউশন থেকে তাড়াতাড়ি ফিরেছিল। দোতলার ঘরে সাবিত্রীকে একা পেয়ে কোনোভাবে সুযোগ নিতে চেয়েছিল। সাবিত্রীর কাছে বাধা পেয়ে আক্রোশ চরিতার্থ করতে ও ট্রাঙ্কে লুকোতে ট্রাঙ্ক বাইরে থেকে লক করে ওর ওপর বিছানার পাহাড় চাপিয়ে নেমে যায় নিচে। এই সময় কোনোভাবে দাদার চেনটা রয়ে যায় সাবিত্রীর হাতে। আমি তখন ছাদে 1-2 গুনছি। আমার সাড়া পেয়ে দাদা পালিয়েছিল দুধদার করে। সেই পায়ের শব্দই পেয়েছিলাম আমি। আর দম বন্ধ হয়ে মরতে বসা সাবিত্রীর গলা থেকে বেরিয়ে আসা কক কক শব্দটিকে আমি ভেবেছিলাম কোনো পাখির ডাক। নিজের অজান্তেই চোখ থেকে জল গড়িয়ে পড়ে আমার।
এর শাস্তি পেতেই হবে দাদাকে। যদিও অনেক বছর ধরে যে কষ্ট সাবিত্রী পেয়েছিল সে কষ্টও অনুভব করেছে ও। জানি না সত্যিও কোনো রোগ নাকি পাপের প্রায়শ্চিত্ত ছিল ওটা দাদার। স্লিপ প্যারালিসিস, কে জানে। পরদিন ভোরবেলা বাবার কাছ থেকে ফোন পেলাম। গতকাল রাতে ইটালিতে দাদার মৃতদেহ পাওয়া গেছে ওর ফ্ল্যাটে। তদন্ত হবে, পোস্টমর্টম হবে। তবে আপাতত পুলিশ মনে করছে ঘুমের মধ্যে কোনোভাবে দম বন্ধ হয়ে মারা গেছে। বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এই সময় মায়ের পাশে থাকাটা দরকার। ট্রেনে যেতে যেতে ব্রিজ থেকে হাত বাড়িয়ে দাদার সোনার চেনটা ফেলে দিলাম নদীর জলে। হরর সাসপেন্সে আজ শুনলেন বৈশালী দাশগুপ্ত নন্দীর লেখা রুদ্ধশ্বাস। গল্প পাঠে আমি আকাশ। শেষ হলো বৈশালী দাশগুপ্ত নন্দীর লেখা গল্প রুদ্ধশ্বাস।